হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল এনটিপিসি সিবিটি 1 এর রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 70, যেখানে আমরা 9 ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা তোমরা কয়েকটি বা 69টি ক্লাস পেয়ে গেছো। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম দেখো অঙ্ক কি রয়েছে, যে দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। একজন 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং অন্যজন 3.75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। দ্বিতীয় জন প্রথম জনের চেয়ে আধা ঘন্টা আগে পৌঁছে যায়। তাহলে দূরত্বটি কত? দেখো দূরত্বটা তো ফিক্স, তাই না? যদি দূরত্বটা এখানে হয়, তাহলে একজন 3 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, সে যতদূর যাচ্ছে 3.75 কিলোমিটার বেগে যে যাচ্ছে সে পৌঁছে যাচ্ছে, এবং তাদের মধ্যে সময়ের যে পার্থক্যটা সেটা হয়ে যাচ্ছে 30 মিনিট। অর্থাৎ 3.75 বেগে যে গেল, সে যখন পৌঁছালো তার আধা ঘন্টা পর এগিয়ে পৌঁছালো। এটা হচ্ছে অর্থ। তাহলে ডিস্টেন্সটা যদি এক্স ধরে নাও তুমি বা ডি ধরে নাও, তাহলে দেখো এটা কি হয়ে যাবে। 3 ঘন্টা প্রতি কিলোমিটার বেগ মানে হচ্ছে 3 কিমি যাচ্ছে 60 মিনিটে, ইন্টু এক্স। তাহলে এক্স কিলোমিটার কততে যাচ্ছে, সমান এটা হচ্ছে কতর সাথে। তোমার দেখো সময় কত কম লাগে, সময় যদি ধরে নিই আমি, সরি এখানে ডিস্টেন্স ধরবো না, ফার্স্ট আমি টাইম যদি ধরে নিই, যে টাইম লাগে এক্স ঘন্টা বা এক্স মিনিট, কারণ এখানে 30 মিনিট আধা ঘন্টা বলেছে। তাহলে এক্স মিনিট যদি সময় লাগে, তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি 3 কিলোমিটার প্রতি মিনিট 60 মিনিট করে নিলাম, তাকে আমি এক্স মিনিট দিয়ে গুণ করে দিলাম, যে এক্স মিনিটে সে কত যাচ্ছে সেটা। আর ঠিক 3.75 কিলোমিটারকে আমি এখানে মিনিট করে দিলাম, নিচেতে আবার 60 করে দিলাম, এবং তাকে আমি কি করব, তাকে এক্স মাইনাস 30 মিনিট, কারণ এখানে তার তো সময় 30 মিনিট কম লাগছে না, এই যে আধা ঘন্টা আগে পৌঁছাচ্ছে বলেছে, তার সেই দুটোতে দেখো সমান, কারণ ডিস্টেন্স বেরোবে অ্যাকচুয়ালি, সেটা তো উভয় পক্ষে সমান হবে, কারণ দূরত্বটা তো একই আছে। এবারে এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, যেটা এখান থেকে পাবে 1/20, বা এখান থেকে পাচ্ছ x/20 সমান, এখান থেকে পাবে 3.75কে 16 দিয়ে কেটে 60 দিয়ে কাটলে 16, তাহলে 1/16 ইন্টু এক্স মাইনাস 30 বা এক্স মাইনাস 30 ওটা। তো এবার যদি আমি এইদিকে দিকে কাটাকাটি করে দাও, তাহলে এদিকে পাচ্ছ 5, এদিকে পাচ্ছ 4। তাহলে এবার তুমি যদি গুণ করো কোণে কোণে, তাহলে এদিকে পাচ্ছ 5x মাইনাস 150 সমান 4x, বা x সমান, তোমার এদিক থেকে বিয়োগ হয়ে যাবে, x হলে 150 কি আসবে, এটা মিনিটে আসবে, কারণ আমি সময় ধরেছিলাম 150 মিনিট মানে কত, 150 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টাতে এক্স ধরেছিলাম, তাহলে এক্স কার যাচ্ছিল, এই 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ কত যাচ্ছে, আড়াই ঘন্টাতে 3.2.5, সরি 3 গুণিত 2.5 সমান 3 দিয়ে 6 আর 1.5 7.5, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে এ হলো বি এর তুলনায় 50% দক্ষ। একদিনের মধ্যে এ এবং বি একসাথে যা কাজ করতে পারে, সি তার অর্ধেক অংশ কাজই শেষ করতে পারে। যদি সি একা 40 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ তাহলে এ বি এবং সি একসাথে সেই কাজটি কতদিনে সম্পূর্ণ করবে। কি বলছে এখানে, যে এ বি এর তুলনায় 50% দক্ষ, অর্থাৎ বি যদি তোমার 100 ইউনিট কাজ করে, তাহলে এ করছে 150 ইউনিট কাজ, 50% দক্ষ বলেছে। আর এ বি একসাথে যা কাজ করে, সি তার অর্ধেক অংশ কাজ শেষ করতে পারে। তাহলে সি কত করে, এরা দুজনে একসাথে করছে, দেখো 100 প্লাস 150 মানে হচ্ছে 250, 250কে 2 দিয়ে ভাগ করো মানে 125। এবার বলছে সি একা 40 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে কাজটা মোট কত, এখানে যদি এরা প্রত্যেকটাকে আমি ইউনিট ধরি, যে বি 100 ইউনিট করে, এ 150 ইউনিট করে, সি 125 ইউনিট করে, মোট কাজ হচ্ছে, তাহলে একে 40 দিয়ে গুণ, যেটা হবে তাহলে মোট কাজ হচ্ছে 40 গুণিত 125 ইউনিট। এবার এটা বলে যে তিনজনে একসাথে যদি করে, তাহলে মোট কত ইউনিট কাজ করবে, এ করছে 100 ইউনিট, এ করছে 150 ইউনিট, এ করছে 125 ইউনিট। তাহলে 100, 150, 250, 100, 200, 350, 375, তাহলে 375 ইউনিট কাজ হবে। তাহলে একে তোমাকে 375 দিয়ে ভাগ করে দিতে হবে, 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে 5 চলে যাবে, 25 দিয়ে এটা যাবে, তোমার কত যাবে, 4 3 12 আর 3 15, এটা আবার একবার যাবে 3 দিয়ে, তারপর থাকছে কি 40/3 দিনে, 40/3কে যদি আমি পূর্ণ করি, তাহলে 13 পূর্ণ 1-এর 3 দিন হয়ে যাবে অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। পরবর্তী 0.2 ইন্টু 0.2 প্লাস 0.02 ইন্টু 0.02 মাইনাস 0.4 ইন্টু 0.02 এর সরলীকরণ বাই 0.36 এর সরলীকরণ কত। তো এইটাকে দেখো, এটা হচ্ছে তুমি যদি 0.2 কে এ ধরো আর 0.02 কে বি ধরো,
তাহলে দেখো এটাকে এইভাবে লিখতে পারো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বাই 0.36 যেটা রয়েছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এর অর্থ হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে 0.2 মাইনাস 0.02 এর হোল স্কোয়ার বাই 0.36। এখান থেকে আমি কি পাবে, এখান থেকে আমি পাবো 0.18 এর স্কোয়ার বাই 36 বা 0.18 এর 18 হচ্ছে 324, তাহলে 0.0324 বাই 0.36 ভাগ করলে আমি কি পাবো, 36কে যদি 324কে 36 দিয়ে ভাগ করলে পাবো 9, তাহলে 0.09, যেটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোনো বস্তু বিক্রি করার সময় 7% লাভ এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য হলো 104, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে যে বস্তুটির ক্রয় মূল্য সবসময় কি হয়, 100% হয়। এখানে বলেছে 7% লাভ মানে হচ্ছে 107%, আর 6% ক্ষতি মানে হচ্ছে 94%। এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 104 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, এদিকে 6% এদিকে 7%, মানে মোট হচ্ছে 13%। তাহলে 13% সমান হচ্ছে 104 টাকা। তাহলে 100% সমান কত, 100/13 গণিত 104, 13 দিয়ে 8 13 104, তাহলে 800 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, a tire has 2 punctures. The first puncture alone would have made the tire flat in 9 minutes and the second alone would have done it in 6 minutes if air leaks out at a constant rate. How long will it take both the punctures together to make the tire flat? এটা বাংলায় বলে দিই, তোমরা আবার নাহলে কমেন্ট করবে যে ইংরেজি কেন চলে এলো। যে একটা টায়ারে 2টি পাংচার আছে, ঠিক আছে, প্রথম পাংচারটা একাকীভাবে বা এককভাবে 9 মিনিটে টায়ারটিকে ফ্ল্যাট করে দিতে পারে, মানে হাওয়া শূন্য করে দিতে পারে, এবং দ্বিতীয়টি 6 মিনিটে করে দিতে পারে। যদি দুটি ছিদ্র থেকেই একই কনস্ট্যান্ট রেটে হাওয়া বেরোতে থাকে, তাহলে দুটি ছিদ্র বা দুটি লিক বা দুটি পাংচার একসাথে কতক্ষণ সময় নেবে টায়ারটিকে হাওয়া শূন্য করতে? ঠিক আছে, তাহলে সেই নল ভর্তি ট্যাঙ্কির মতনই কাজ, একজন করছে 9 মিনিটে ফাঁকা, একজন করছে 6 মিনিটে ফাঁকা। দুজন মিলে একসাথে কতক্ষণে ফাঁকা করবে, তাহলে হচ্ছে 9 × 6 বাই 9 + 6। সিম্পল হিসাব, a × b, ab বাই a + b বাই xy বাই x + y। ফর্মুলা তো তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে করিয়েছি, অনেকবার করেছো। তাহলে হচ্ছে 9 × 6 বাই 15, কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 6 = 18/5, ভাগ করলে পাবে 5 × 5 = 15, 3 × 3/5 মিনিট। 3 × 3/5 মিনিট, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার গতির বেগের অনুপাত কত? দেখো এটা করতে পারা তো খুব সোজা, কিন্তু তারও আগে যদি করতে নাও পেরে থাকো, তাহলে তোমরা এটুকু তো জানবে না যে ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ বেশি নাকি মিনিটের কাঁটার গতিবেগ বেশি। দেখো ঘন্টার কাঁটা দ্রুত ছোটে নাকি মিনিটের কাঁটা দ্রুত ছোটে, সবাই জানো যে মিনিটের কাঁটায় ফার্স্ট। তাহলে সেটা যদি হয়, তাহলে ঘন্টা আওয়ার্স অ্যান্ড আর মিনিটস অ্যান্ড এর মধ্যে যদি হয়, তাহলে মিনিটের অ্যান্ডস এর গতিবেগ বেশি হবে। তাহলে এখানে দেখো অপশনে সেটা অপশন একটাই আছে যেখানে মিনিটস অ্যান্ড এর স্পিড বেশি, 1:12। বাকি সবগুলো দেখো বলছে ঘন্টার কাঁটার গতিবেগ বেশি দেখাচ্ছে, 1:1, একটাতে ইকুয়াল দেখাচ্ছে, একটাতে 12:1 দেখাচ্ছে, একটা 5:1 দেখাচ্ছে। তো সেগুলো তো পসিবল নয়। আমরা প্রত্যেকে জানি যে ঘন্টার থেকে মিনিটের কাঁটার গতিবেগ বেশি, কত বেশি সেটা নাই বা জানলাম, যদিও খুব সহজ জিনিস। তাহলে কি হচ্ছে, একটাই অ্যান্সার হয়েছে এখানে অপশন সি, যেটা তুমি না করে না জেনেও করতে পারবে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী, তিনটি সংখ্যা 1:2:3 অনুপাতে আছে এবং তাদের গসাগু হলো 12, সংখ্যাগুলি হলো যথাক্রমে কত? যদি তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দেয় এবং তাদের গসাগু দিয়ে দেয়, তাহলে সংখ্যাগুলি হবে ওই অনুপাতের যে পদগুলো রয়েছে তাকে গসাগু দিয়ে গুণ করতে থাকতে হবে। অর্থাৎ 1 × 12 মানে 12, 2 × 12 মানে 24, 3 × 12 মানে 36। অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 12, 24, 36। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, for the dataset 1 2 3 5 2 3 4 6 6 8 3 4 5, which of the following options are incorrect? এখানে একটা ডেটা সেট দিয়ে দিয়েছে যেখানে কিছু নাম্বারস রয়েছে, বলছে নিচের কোন অপশনসটা ভুল। এক দিয়েছে মিন ইকুয়াল টু মিডিয়ান, মিডিয়ান গ্রেটার দ্যান মোড, মোড লেস দ্যান মিন, অ্যান্ড মিন ইকুয়াল টু মোড। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, এই ডেটা সেটটা থেকে তিনটেই বার করতে হবে, মিন, মিডিয়ান এবং মোড, তিনটেই বার করতে হবে। তো সবার প্রথমে কাউন্ট করে নেবো কতগুলো রয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে।
যোগ করতে করে নাও, মিন বার করে নাও ফার্স্ট। মিন কত হবে? মিন হবে 1 আর 2 3 আর 3 6 আর 5 11 আর 2 13 আর 3 16 আর 4 20 আর 6 26 আর 6 32 আর 8 40 আর 3 43 আর 4 47 আর 5 52। তাহলে 52/13 মানে হচ্ছে 4। মিন পেয়ে গেলাম আমি 4। মোট কি আছে? সব থেকে বেশি বার কোনটা রয়েছে? দেখো সব থেকে বেশি বার রয়েছে 3, যতদূর আমি চোখে দেখতে পাচ্ছি 3 আছে 3 বার, বাকি কোনোটাই 3 বার নেই। তাহলে মিন মোড হচ্ছে 3। তাহলে মিন আর মোডের মধ্যে কি সম্পর্ক আছে? মিন ইকুয়াল টু মোড বলেছে এখানে, কিন্তু এখানে মিন ইকুয়াল টু মোড হবে কি 4 সমান 3 হয়? কখনো হয় না। তাহলে এটাই ভুল হয়ে গেল, এটাই আনসার হয়ে গেল। আমার মিডিয়ান বার করার কোনো প্রয়োজন নেই। চাইলে আমি বার করতে পারি, কিন্তু সেটা আমার আর এখানে কাজে লাগবে না করার ক্ষেত্রে, কারণ যে দুটো আমি পেয়েছি মিন এবং মোড, সেই দুটো থেকে আমি আমার আনসার পেয়ে গেলাম, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে মিন ইকুয়াল টু মোড, যেটা হচ্ছে ভুল। নেক্সট রয়েছে, যদি 1 ডজন আয়না ভর্তি পেটিকে ফেলে দেওয়া হয় তবে নিম্নলিখিত কোনটি ভাঙা আয়নাগুলি এবং অখণ্ডিত আয়নাগুলি সংখ্যার অনুপাত হতে পারে? এটা প্রথমে যখন তোমরা দেখবে তখনই মনে হতে পারে এটা আবার কি ধরনের অঙ্ক, ঠিক আছে, যে এটা আবার কি ধরনের অঙ্ক, আমি 1 ডজন আয়না পেটি ভর্তি পেটিকে ফেললাম, সে কতগুলো ভাঙবে কতগুলো ভাঙবে না আমি কি করে জানবো? তো সেগুলো ব্যাপার না, এখানে যেটা দেয়নি, এখানে অনুপাত দেখতে বলেছে, যেখানে দেখো 1 ডজন কথার অর্থ কি 12টি, অর্থাৎ যতগুলোই ভাঙুক বা যতগুলোই বেঁচে থাকুক বা টিকে থাকুক বা অখণ্ড থাকুক, তাদের মধ্যে রেশিওটা তো টোটাল 12ই হবে না, বা তাদের সম্পর্কটা 12 দ্বারা বিভাজ্য থাকবে। যেমন এখানে 3:2, দেখো 3:2, এটা কি পসিবল 12র ক্ষেত্রে? কারণ এখানে যদি টোটাল যোগ করো 5 পাচ্ছ, 5 কি 12 দ্বারা বিভাজ্য নয়, সরি 12টা কি 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে দেখো 3:2 হিসেবে কখনোই তুমি পূর্ণ সংখ্যায় 12কে ভাঙতে পারবে না। ঠিক অনুরূপভাবে 3:7, এখানেও দেখো তাই, এটাকেও তুমি ভাঙতে পারবে না। 3:7 মানে হচ্ছে 10 হয়ে গেল। 10 তুমি 12কে কিভাবে ভাঙবে? এখানে দেখো 4 আর 7, এখানে 11 হচ্ছে, সেটাকে তুমি 12কে ভাঙতে পারবে না। এখানে একমাত্র 5 আর 1 6 হচ্ছে, দেখো 6কে তুমি 12কে ভাঙতে পারবে, এবং এখানে হয়ে যাবে অ্যাকচুয়ালি 10:2, মানে 10টা ভেঙে গেছে, দুটো বেঁচে আছে। এই রেশিওটা এটাতেই একমাত্র তোমার 12টাতে মেলাতে পারবে, বাকি কোনোটাতে পয়েন্টে ছাড়া পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যায় আসবে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অপশন নাম্বার ডি, যেটাই একমাত্র অপশন এখানে রয়েছে যেটা হতে পারে আয়না ভাঙা আয়না এবং অখণ্ডিত আয়নাগুলির মধ্যে অনুপাত। পরবর্তী রয়েছে, একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করা হলে সংখ্যাটি হ্রাস পেয়ে নিজের 60% হয়ে যায়, তাহলে সংখ্যাটি কত? তাহলে কি বলছে, একটা সংখ্যা কিছু একটা ছিল, সেখান থেকে 40 বিয়োগ করার পর 60% হয়ে গেল। 60% হয়ে গেল কথার অর্থ 40% কমে গেল। 40% কমলো কিসের কারণে? 40 বিয়োগ করার কারণে। তার মানে 40 = 40%, তার সংখ্যাটা হচ্ছে 100%, যেটা হচ্ছে 100। মোটামুটি সহজ, মোটামুটি সহজ নেই, খুব সোজা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 1/5x - 1/6y ইন্টু 5x + 6y এর ভ্যালু কত হবে? তো প্রথমে নিচে এখানে যেটা রয়েছে 1/5 এর সাথে আলাদা আলাদা করে, সেখানে যদি আমি এটা লিখে দিই x/5 - y/6, আর এদিকে 5x + 6y। তারপর এবার গুণ করো, যেমন আমরা ব্র্যাকেটের গুণ করি বা পদের গুণ করি। x + 5 কে 5x দিয়ে গুণ করো, তাহলে এখানে x + 5 কে 5x দিয়ে গুণ করলে দেখো 5 কেটে যাবে, পড়ে থাকবে x²। তারপরে মাইনাস x + 5 কে তুমি 6y দিয়ে গুণ করো, তাহলে এখানে পড়ে থাকবে 6xy/5 প্লাস 6xy/5। তারপর তুমি মাইনাস y/x কে 5x দিয়ে গুণ করো, এখানে পড়ে থাকবে মাইনাস 5xy/6। আর এখানে লাস্টে y/6 কে 6y দিয়ে গুণ করো, তাহলে এখানে 6 কেটে গিয়ে মাইনাস y² পড়ে থাকবে। এবার x² এখানে y² তুমি পেয়ে গেলাম, মাঝখানে এটাকে তুমি আবার করতে পারবে, কারণ সদৃশ পদের মতো চলে এসছে, যেটা রয়েছে x²। এখানে তুমি 5 আর 6 30 এলসিএম করে দাও, 6 6 36xy মাইনাস 25xy মাইনাস y², যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি প্লাস এখানে কত পাচ্ছ 11xy/30 মাইনাস y²। দেখো কোথায় রয়েছে অ্যান্সারটা, x² প্লাস 11xy/30 মাইনাস y²। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এখানে x² আছে কিন্তু y² নেই, এখানে y² আছে কিন্তু x² নেই, তাহলে এগুলো কিন্তু ভুল করে দিও না। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, তাত্ত্বিকভাবে স্বল্প পৃষ্ঠার একটি বই হবে। হ্যাঁ, স্বল্প পৃষ্ঠার একটি বই পুরোপুরিভাবে খোলা। আচ্ছা, স্বল্প পৃষ্ঠার একটি পুরোপুরিভাবে খোলা বইয়ের পৃষ্ঠা দ্বারা গঠিত কোণ কত? অর্থাৎ পাতাকে যদি তুমি সম্পূর্ণরূপে দুই দিকে খুলে দাও, যদি পাতলা পাতা বই হয় বা অল্প পাতার বই হয়, তাহলে তাত্ত্বিকভাবে তার কোণ হওয়া উচিত 180 ডিগ্রি, যেটা হচ্ছে সরল কোণ। অর্থাৎ দুই পাতা খুলে দিলে তুমি বই, তাহলে কি হচ্ছে, সমান হয়ে যাবে না, মেঝের সাথে একদম এক রেখায় অবস্থান করবে। তো সেটা হচ্ছে সরল কোণ তাত্ত্বিকভাবে। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি হয়তো হবে না, একটু কম বেশি থাকতে পারে, কিন্তু তাত্ত্বিকভাবে আমাদের সরল কোণই হবে। অপশন নাম্বার বি রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একজন অসাধু দোকানদার কেনার পাশাপাশি বিক্রি করার সময়ও 10% পরিমাণের প্রতারণা করেছিল। সবার শেষে যখন তাকে ধরা হলো এবং শাস্তি দেওয়া হলো, ততদিন পর্যন্ত সে কত শতাংশ লাভ উপার্জন করে যাচ্ছিল? অর্থাৎ দুজনকেই 10% করে ঠকাচ্ছে সে।
অর্থাৎ সে কেনার সময়তেও 100 টাকা দিচ্ছে, নিয়ে 110 টাকার মাল নিচ্ছে। আবার বিক্রি সময়তেও সে 100 টাকার মাল দিচ্ছে, নিয়ে 110 টাকা নিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তো তিনি 100 টাকা দিয়ে আলটিমেটলি 100 টাকা খরচ করে সে 110 টাকার মাল পেয়েছে। আবার এখানে তিনি 100 টাকার মাল দিচ্ছেন 110 টাকাতে, তাহলে 110 টাকার মালটা কত টাকাতে দেবে, এটা হচ্ছে আমাদের হিসাব, বা এটা হচ্ছে তোমাকে করতে হবে যে 100 টাকার মাল সে বিক্রি করছে 110 টাকায়, তাহলে 110 টাকার মাল সে কত টাকা বিক্রি করবে। কারণ কি 110 টাকার মাল কেন, কারণ সেটাই সে 100 টাকাতে কিনেছিল। এটাতে যেটা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার, যেটা হবে 110 বাই 100 ইন্টু 110। এখানে 0 0 0 0 কেটে যাবে, 11 11 121 বা 21% প্রফিট চলে আসবে। এটা হচ্ছে মেথড বা কনসেপ্ট। এবার তুমি যেটাকে শর্টে করতে চাও, আমাদের তো তোমার সেই বর্গক্ষেত্র আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যে অঙ্কটা আমরা করে থাকি, সূত্রটা আমরা প্রয়োগ করে থাকি, সেটাতেও করতে পারো। প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 করে করতে পারো। এখানে দুটোকেই ঠকাচ্ছে, মানে দুটোতেই লাভ করছে সে, মানে প্লাস 10% প্লাস 10% প্লাস 100/100, মানে হচ্ছে এখানে 20 প্লাস 1 মানে 21% প্রফিট করছে। তো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। তুমি এইভাবেও করতে পারো। নেক্সট, 1025 টাকার ঋণের উপর বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ প্রয়োগ করা হলে 2 বছরে সেই ঋণ শোধ করতে প্রতি বছর কতটা অর্থ শোধ করতে হবে। অর্থাৎ এখানে ইএমআই বার করতে বলেছে অ্যাকচুয়ালি, যেটা আমরা ইএমআই কনভার্ট করি না, যে বিভিন্ন কিছু প্রোডাক্ট যখন আমরা কিনি মাসে মাসে টাকা দিই, তার পেছনে একটা সুদ দিতে হয় আমাকে। সে ইএমআই বার করতে বলেছে যে যদি আমি 1025 টাকার কোনো কিছু জিনিস কিনি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, এবং যদি আমি সেটাকে 2 বছরে পরিশোধ করতে চাই প্রতি বছরের পেমেন্টে, তাহলে আমাকে কত টাকা করে শোধ করতে হবে। ধরে নিতে হবে যে আমাকে X টাকা করে শোধ করতে হবে। তাহলে এটার কি ফর্মুলা, এটার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে X বাই তোমার 1 প্লাস 5/100, যেটা তোমার 1 বছরের জন্য। প্রথম বছর যদি চক্রবৃদ্ধি আর সরল সুদের কোনো পার্থক্য থাকে না, তো প্রথম বছর এরকম কাজ করে যাবে। প্লাস তোমাদের আর একটা কি হচ্ছে x বাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস 5/100 এর স্কোয়ার, এটা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, সমান 1025, যেটা হচ্ছে মোট টাকা শোধ হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা, এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে পেয়ে যাবে 1/20, এখান থেকেও পেয়ে যাবে 1/20, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি x/21/20 প্লাস এখানে পেয়ে যাচ্ছ x বাই তোমার 1 প্লাস 1/20 নয় 1, এটা হচ্ছে যাবে 1 থাকবে, এটা নিচে 400 হয়ে যাবে। 400 আগে 400, তা 441 হয়ে যাবে, কারণ উপরটা 21 থাকবে, 21 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমার অ্যাকচুয়ালি 5-এর এটা স্কোয়ার হয় না, এটা পুরোটা স্কোয়ারে হয়, সরি, তাহলেই হবে একমাত্র। তো এখানে হয়ে যাবে 400x বাই 441/400, যেটা তোমার 1 প্লাস r/100 এর টু দি পাওয়ার n করি, সেটাই অ্যাকচুয়ালি এখানে হবে, যেটা হচ্ছে 1025 এর সাথে। এবার কি হবে, এখানে যদি উল্টে নাও তাহলে 20x/21 প্লাস এখান থেকে পাচ্ছ তোমার 400x/441 ইকুয়াল টু 1025। এবার তোমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে, বা ভগ্নাংশে যোগ করলে 441 আসবে এলসিএম, এখানে থাকবে 21, 21 20 হচ্ছে 420, 420x প্লাস এখানে 400x রয়েছে আগে থেকে, সমান 1025, বা এখান থেকে আসবে 820x সমান 1025 ইন্টু 820, বা x ইকুয়াল টু 1025 ইন্টু 441 ডিভাইডেড বাই 820। এটাকে আমাকে কাটাকাটি করতে হবে। এটাকে যদি আমি কাটাকাটি করে নিই, যেটা তোমাদেরকে একটু করতে হবে, আমি যদি বলে দিই, সেখান থেকে আমি পেয়ে যাবো আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 551.25। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 2/5 of 1/4 of these seventh of 3/7 of a number is 15. What is the half of that number? বলছে কোনো সংখ্যার 3/7 অংশের 1/4 অংশের 2/5 অংশ যদি 15 হয়, তাহলে সেই সংখ্যাটির অর্ধেক কত। সংখ্যাটি x, তার 3/7 অংশের 1/4 অংশের 2/5 অংশ হচ্ছে 15, তাহলে সংখ্যাটি কত হবে ফার্স্ট আমি বার করে নিই। এখান থেকে একটাই কাটবে, যেটা হচ্ছে 2 2 এটা, তাহলে এখান থেকে পড়ে থাকে 3x সমান 7 2 14, 14 5 70, মানে 15 × 70।
15টা কেটে যাবে 3 দিয়ে 5 দিয়ে, তাহলে x সমান হয়ে যাচ্ছে 350। তাহলে আমাকে কি চেয়েছে, হাফ অফ দ্যাট নাম্বার, মানে অর্ধেক কত, একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 175, যেটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে 1300 সাথে কত যোগ করতে হবে এমন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। যদি তোমাদের দেখো, আমি এখানে বলেছিলাম যে 1 to 40 স্কোয়ার মনে রাখবে সব সময়। তো এটা একদিনে হয় না, দীর্ঘদিন সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে তুমি যদি এটা করো তাহলে তুমি দেখতে পাবে যে 37 into 37 ইকুয়াল টু 1369। এর আগে 36 into 36, এটা হচ্ছে 1296, 1296। তাহলে দেখো এটা যদি থাকে তাহলে তুমি চট করে বুঝে যেতে পারবে যে 1300 সাথে যোগ করার কথা বলেছে, মানে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1369, তাহলে আমাকে 69ই যোগ করতে হবে। আমার তো 1300 দিয়ে দিয়েছে, নয়তো তোমাকে 1300কে বর্গ করতে হবে, তাহলে তুমি এখানে পাবে 3 3 এ 9, 0 0, 4 3 এ ডবল নাম্বার 6, 6কে 6 দিয়ে যাবে, 6 দিয়ে গুণ করলে পাবে তুমি 396, এখান থেকে 4 পড়ে থাকবে, তবে পাবে যে 17 হচ্ছে 36, 36 পরবর্তী সংখ্যা হচ্ছে 37, তাই 37কে 37 দিয়ে গুণ করবে, সেখান থেকে পাবে তুমি 1369, তবে সেখান থেকে তুমি 1300 বাদ দেবে, নিয়ে পাবে 69, যেটা হবে অ্যান্সার। যদি তুমি মনে রাখো তাহলে এইভাবেই সহজে করতে পারবে, যেটা হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একজন জেনারেল তার 40,125 জন সৈন্যকে তাড়াতাড়ি বলছি, আড়াআড়ি ও লম্বালম্বি ভাবে বর্গক্ষেত্রের রূপে দাঁড় করাতে চান। তাদের সাজানোর পরে তিনি দেখতে পেলেন যে তাদের মধ্যে কিছু বাদ পড়েছেন। কতজন সৈন্য বাদ পড়েছেন? অর্থাৎ 40,125 জনকে বর্গাকারে তিনি সাজিয়েছেন, যার আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে। তার মানে কি, লম্বালম্বি ভাবে যতগুলো সৈন্য আছে, আড়াআড়ি ভাবে ততগুলো সৈন্য আছে, তাদেরকে বর্গমূল করতে হবে। সিম্পল বর্গমূল করে যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা যদি বর্গমূল করার আগে সংখ্যাটার দিকে একবার তাকিয়ে নেব, তাকিয়ে নেওয়ার পর দেখতে পাবো যদি সংখ্যাটা 40,000 হতো তাহলে এখানে 200 গুণিত 200 হয়ে যেত, তাই না? 200 গুণিত 200, তাই 40,000-এর পর তো এখানে 125ই আছে। 41-এর তো 201-এর তো তারপরে বেড়ে যাবে, তাহলে 125 জন যদি এখান থেকে বাদ দিয়ে দিতাম তাহলেই তো 40,000 পেয়ে যেতাম। তাহলে নিশ্চয়ই যদি আমি সাজাই একে 200/200 লাইনে, তাহলে 125 জন পড়ে থাকবে, দেখে নেবে অ্যান্সারও সেটা আছে কিনা অপশনে। যদি সেটা থেকে থাকে সেটা অ্যান্সার হয়ে যাবে। আর নয়তো তোমাকে এটাকেও তাই, 40,125কে তোমাকে বর্গমূল করতে হবে। 2 দিয়ে যাবে, 2 এ 4, নামবে 0 1, যাবে না, 0 বসিয়ে তুমি আবার নামাবে 2 5, এর ডবল নামবে 40, যেটা দিয়ে আবার যাবে না, তাহলে আবার তোমাকে 0 দিতে হবে, তাহলে 0 দিয়ে তোমাকে আবার এর পাশে 0 নিতে হবে। তাহলে দেখো 200 তো হয়েই যাচ্ছে, তোমার এখানে ভাগশেষ তো 125 পড়েই থাকছে, সেখান থেকে তুমি পেয়েই যাবে। অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, একজন বিক্রেতা তার সমস্ত পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বেশি যোগ করে মুদ্রিত মূল্য ধার্য করলো। সে ভাবলো যে এতে 25% লাভ করবে। মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দিয়ে বিক্রয় করার পর তার আসল লাভ কত হলো? তাহলে কি করছে, সে পণ্য মূল্যের উপর 50% বাড়িয়ে দিচ্ছে দাম, নিয়ে মুদ্রিত মূল্য করেছে সে, মানে মার্কেট প্রাইস ঠিক করেছে। তারপর সে ঠিক করেছে বা ভেবেছে মনে মনে যে 25% লাভ করবে, নিয়ে সে মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দিয়ে বিক্রি করলো। তাহলে অ্যাকচুয়ালি সে লাভ কত করলো? মানে সে ধরে নাও জিনিসটার দাম ছিল 100 টাকা, সে 50% বাড়িয়ে দাম করে রেখেছে 150 টাকা, নিয়ে সে ভেবেছে যে আমি 25% লাভ করব, কিন্তু সে এর উপরে 25% ছাড় দিয়ে দিয়েছে। এর উপর যদি 25% ছাড় দিয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যটা হলো কত? 75/100। তাহলে এখান থেকে 3, এখান থেকে 2, তাহলে পাচ্ছ 3 × 75/2 বা 1.5 × 75, যেটা হচ্ছে 75 আর 37.5, 75 আর 37 মানে হচ্ছে 112.5। তাহলে অ্যাকচুয়ালি হলো কত? জিনিসটার দাম ছিল 100 টাকা, পেলো সে 112 টাকা 50 পয়সা, তার মানে লাভ হলো 12 টাকা 50 পয়সা, মানে 12.5, মানে 100 টাকার ভিত্তিতে হয়েছে বলে 12.5% লাভ হলো তার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি ট্রেন 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, 250 কিলোমিটার দূরত্ব যেতে ট্রেনটি কত সময় লাগবে? সিম্পল, 1 ঘন্টায় যাচ্ছে 75 কিলোমিটার, তাহলে 250 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 250/75 ভাগ করে দিলেই হয়ে গেল। ভাগ করে দিলে যদি আমি ভাগ করি তাহলে কত দিয়ে পাবো? এখানে 25 দিয়ে কেটে দাও, 25 10, 25 3, মানে হচ্ছে 10/3, মানে হচ্ছে 3 পূর্ণ 1-এর 3 ঘন্টা। এবার 3টাকে তো ঘন্টা পেয়ে গেছি, 3 ঘন্টা, আর 1-এর 3 ঘন্টাকে যদি কনভার্ট করে নিই যেটা হয়ে যাবে 60/3, মানে হচ্ছে বা ইন্টু 60, মানে হচ্ছে 20 মিনিট। তাহলে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 294কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি কি?
ঠিক আছে, এখানে 294কে গুণ করলে তাহলে 294কে দেখবে এখানে অপশনকে কোনটাকে ভাগ দিলে বা কোনটা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাচ্ছ সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4 দিয়ে যদি ভাগ করো 4 সাথে 28 হবে, 4 দিয়ে তো ভাগ যাবেই না, তাহলে এতে অ্যান্সার হলোই না। 3 দিয়ে যদি ভাগ করো কি হবে, 3 9 27, 2 3 3 9 27, এখানে থাকছে 2 4 3 8 24, তাহলে 98, 98 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 1 তো বাদই দাও। 6 দিয়ে ভাগ করো, 6 কত দিয়ে যাবে, 6 4 24, থাকবে 5, 6 9 54, দেখো 49, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, 7 7 49, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক। নেক্সট কি রয়েছে, cos sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, যেখানে কি দিয়েছে x এর ভ্যালু 1 এর থেকে ইকুয়াল টু অর গ্রেটার। তাহলে এখানে দেখো যেটা রয়েছে এটা খুব সহজই একটা অঙ্ক, কারণ কি এখানে মাঝখানে যে মানটা দিয়ে দিয়েছে যেটার ভ্যালু আমরা জানি বা যেটা একটা ফর্মুলা আছে যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু, এটা তোমাদের কমেন্ট করো একটু যে এটার ভ্যালুটা কি, কারণ এটা খুব সহজ একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এখানে সরাসরি আমরা এখান থেকে মান বার করতে পারবো। যেখান থেকে কি আছে, এর ভ্যালু হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি π/2। এটা যদি π/2 হয় তাহলে cos, এই জায়গায় আমি π/2 বসিয়ে দিতে পারি এর ভ্যালু। cos π/2 অর্থাৎ কি হবে, cos π/2 মানে হচ্ছে cos 90 ডিগ্রি, যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে 0, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে পুরোটার মান চেয়েছে x এর নয়, তাই 0 আসবে আনসার। পরবর্তী রয়েছে 36 লিটার একটি মিশ্রণ যাতে 25% কমলা লেবুর রস রয়েছে, তার মধ্যে 80% কমলা লেবুর রস কতটা পরিমাণ মেশালে 60% কমলা লেবুর রসযুক্ত একটি মিশ্রণ পাওয়া যাবে। ঠিক আছে, এখানে কি আছে, 36 লিটার একটা মিশ্রণ যাতে 25% কমলা লেবুর রস আছে, তাহলে রস কতটা আছে, তাহলে 36 × 25%, মানে 4 ভাগের 1 ভাগ, আমি যেখান থেকে বার করতে পারি 9 লিটার। ঠিক আছে, এখানে এবার কি বলেছে, এর মধ্যে 80% কমলা লেবুর রসওয়ালা কি পরিমাণ মেশালে তোমার 60% কমলা লেবুর রসযুক্ত একটি মিশ্রণ পাওয়া যাবে। তাহলে ধরে নিই আমি এখানে তোমাকে দেখো 80% কমলা লেবু বলতে যে 80-র মধ্যে কি বোঝাচ্ছে, যে 100-র মধ্যে তোমার 80% কমলা লেবু আছে আর বাকি 20% জল আছে। তাহলে আমি যদি এটাকে সিম্পলি ধরে নিই যে মিশ্রণটা আমি মেশাচ্ছি সেটা 10x, তাহলে এর মধ্যে 8x থাকবে কমলা লেবুর রস আর 10x হচ্ছে টোটাল মিশ্রণটা। তাহলে 8x যদি হয় তাহলে 9 লিটার ছিল প্রথমে কমলা লেবু, তাহলে 9 + 8x হবে পরে কমলা লেবুর রস, আর মোট মিশ্রণ ছিল 36, তার সাথে 10x যোগ হবে, যেটা হবে মোট মিশ্রণ, যেটা হচ্ছে কি, তাহলে এটা হবে কি 60%, এর ভ্যালু বলে দিয়েছে 60% কথার অর্থ 60/100, তাহলে এটার সাথে আমাকে সমান করতে হবে। 8x আর 10x ধরেছি এখানে 80% হিসাবে, সেটাকে তুমি ছোট করে নিতে পারো, অর্থাৎ 4/5ও করে নিতে পারো, 4x আর 5xও করে দিতে পারো, সেখানে কোনো সমস্যা নেই। এবার দেখো এখান থেকে যদি আমি এটাকে কাটাকাটি করে নিই 60/100কে, তাহলে x 0 0 কেটে যাবে, 0 0 কাটলে এখানে পড়ে থাকবে 3/5। এবার তুমি গুণ করে দেবে কোণে কোণে, কোণে কোণে যদি আমি গুণ করি তাহলে পাবো 5 9 45 প্লাস 5 8 40x ইকুয়াল টু 3কে 36 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমি, 3 18 108 প্লাস 30x, 30x এদিকে বিয়োগ চলে যাবে, তাতে 15x ইকুয়াল টু 40, এদিকে তোমার 45টা বাদ চলে যাবে, 45 হলে 55 আর 8 63, সরি 10x মানে হচ্ছে 63। তা এখানে আমাকে কি করেছিলাম, আমি এখানে ধরেই তো ছিলাম না যে মোট আমাকে 10x লিটার জল মেশাতে হবে, তুমি এখানে চাইলে x ধরতে পারতে, তখন কেন আমি 10x ধরেছি x না ধরে সেটা আমি বলছি তোমাদেরকে পরে, যে দেখো 63, তাহলে আমাকে কি আনসার চলে আসবে, যে 63 লিটার আমাকে মেশাতে হবে, যার 80% থাকছে কমলা লেবুর রস, তাহলে আনসার হবে অপশন নাম্বার এ সঠিক উত্তর। এবার দেখো যদি তুমি x ধরতে এখানে, তাহলে x এর 80% মানে তোমাকে আবার এরকম করে বার করতে হতো, যেখান থেকে তুমি আবার 8x/10 পেতে, বা অর্থাৎ তুমি যদি এখানে শুধু x, তাহলে আমার হিসাবে অসুবিধা হতো বা ভগ্নাংশে মান চলে আসতো, একটু আমাকে বেশি কাজ করতে হতো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, 10x ধরাতে আমি ডিরেক্টলি আনসার চলে আসবে, আমাকে এখানে ভগ্নাংশটা বা কাটাকাটিটা খুব ইজি হয়ে যাবে। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, 63 লিটার আমাকে মেশাতে হবে। পরে দিয়েছে কি, যে একটি ফ্রিজে বরফের বাক্সের মাপ হলো 8 সেন্টিমিটার × 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার। প্রতিটি ঘনকাকৃতি বরফের প্রান্ত যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বাক্সটিতে কতগুলি বরফের ঘনক ধরবে, অর্থাৎ এর বাক্সের আয়তনকে বরফের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 8 × 5 × 4 কে তোমাকে 2 × 2 × 2 অর্থাৎ যেটা বরফের আয়তন তা দিয়ে ভাগ করে দিলে আমি সংখ্যা পেয়ে যাবো। 2 × 2 × 2 মানে হচ্ছে 8, তাহলে এর সাথে আমি 8 কে কেটে দিতে পারি, 5 4 20 হয়ে যাবে অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, 15 ডিগ্রি কোণের পরিপূরক এবং 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণের যোগফল কত? 15 ডিগ্রি পরিপূরক বলতে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে হচ্ছে 75 ডিগ্রি,
আর সম্পূরক মানে হচ্ছে 180 থেকে বিয়োগ, যেটা মান হচ্ছে 55 ডিগ্রি। ঠিক, তাহলে আমাকে যদি যোগ 55 ডিগ্রি, তো হ্যাঁ, তাহলে যোগ করে দাও 55, এখানে তুমি 80 করে দাও, 8 5 130 ডিগ্রি। তাহলে হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর। কি রয়েছে, যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের সি কোণের পরিমাণের চেয়ে এ কোণের পরিমাণ হলো 12 ডিগ্রি বেশি, আবার বি কোণের পরিমাণের চেয়ে সি কোণের পরিমাণ হলো 4 গুণ। তাহলে এ বি এবং সি কোণগুলির পরিমাণ যথাক্রমে কত হবে? কি কি দিয়েছে এখানে, যে এ বি সি পরপর দিয়ে দিয়েছে। সি কোণের পরিমাপের চেয়ে এ হচ্ছে 12 ডিগ্রি বেশি, তাহলে সি এর থেকে এ হচ্ছে 12 বেশি। সি এ কি আছে এখানে 18 থেকে বি হচ্ছে এ হচ্ছে 12 ডিগ্রি বেশি, অর্থাৎ ঠিক আছে এখানে, না এখানে দেখো 22 ডিগ্রি বেশি আছে, তাহলে এটা হবে না। এখানে এটা 12 ডিগ্রি বেশি আছে, এখানে এটা 12 ডিগ্রি বেশি আছে, এখানে এটা 12 ডিগ্রি বেশি আছে, এটা বাদ চলে গেল। এবার সি এর পরিমাণের এবং কি বলছে, সি এর পরিমাপের চেয়ে এর 12 ডিগ্রি বেশি, এবং বি এর পরিমাপ সি এর পরিমাপে 4 গুণ, অর্থাৎ বি এর 4 গুণ হচ্ছে সি। 23 4 92, এখানে 28 4 120, নয় ভুল হয়ে গেল, এটা 28 4 122 112, সেটা হয়ে গেল ঠিক। তাহলে এটা হচ্ছে শর্তানুসারে। এবার দেখো আমরা কি জানি, যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। সেটা কোথায় হচ্ছে? দেখো এই তিনটাকে যোগ করে কি আমি 180 পাবো না, তাহলে এটা হবে না। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোণগুলির মান হচ্ছে 40, 112 এবং 28 ডিগ্রি। পরবর্তী, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন সংখ্যাটি সত্য? প্রতিটি অখণ্ড সংখ্যা হলো একটি স্বাভাবিক সংখ্যা, প্রতিটি পূর্ণ সংখ্যা হলো একটি মূলদ সংখ্যা, প্রতিটি মূলদ সংখ্যা হলো একটি পূর্ণ সংখ্যা। দেখো, প্রতিটি মূলদ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা হবে তার কোনো অর্থ নয়, তার মানে এটা ভুল। প্রতিটি অখণ্ড সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা হবে তারও কোনো নেই, সেটাও ভুল। কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা এটা মূলদ সংখ্যা হবে, এটা সঠিক। মানে এখানে যে রিলেশনটা, সেটা হচ্ছে খাড় আর খাড়কের মতো, যে প্রতিটি পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা, কিন্তু প্রতিটি মূলদ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, সেক্ষেত্রে বিটা হয়ে যাবে একমাত্র শর্ত, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। 2 নম্বর তথ্যটা। পরবর্তী, BA ইন্টু B3 ইকুয়াল টু 57A, অর্থাৎ এখানে সংখ্যা দিয়েছে, বি আর এর জায়গায় কি কি বসবে তা আমাকে বসাতে বলেছে। তাহলে এখানে দেখো 3 আছে এই জায়গাতে, আর এখানে এ আছে এককের ঘরে, গুণ করে এখানে এককের ঘরের মানটাই এসছে। তাহলে এখানে দেখো কি বসতে পারে, অপশন 3 আছে। দেখো 3 যদি থাকতো, 3 3 এ 9 হয়ে যেত, 2 যদি থাকতো, 3 2 এ 6 হয়ে যেত, 5 থাকলেই একমাত্র 5 3 এ 15, 5ই আসতো। তাহলে এর মান তো 5, সেটা তো আমি বুঝতে পারলাম। তার মানে কি, এটা বাদ চলে গেল। ঠিক আছে, এবার এখানে কি আছে, একটা জায়গায় বি এর মান আছে 3, একটা বি এর জায়গায় মান আছে 2। তাহলে কি হচ্ছে, বি এর জায়গায় যদি 3 বসাও, তাহলে 3 5, আর এখানে আসবে 3 3, এই দুটোকে যদি গুণ করো, তাহলে দেখো এর মান প্রায় 1000 পেরিয়ে যাবে, তাই না? 1000 যদি পেরিয়ে যায়, এখানে কত মান আছে? 500 থেকে 600-র মধ্যে মান থাকছে, বা 570 থেকে 600-র মধ্যে। তাহলে এখানে দেখো বি এর মান যদি 2 বসাও, তাহলে আসবে 25, আর এখানে আসবে 23। দেখো 25 কে 23 দিয়ে গুণ করলে 575ই আসবে, যেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আমাদের এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 2। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 5 অঙ্কের একটি সংখ্যায় শতক স্থানের অঙ্কটি 2 এবং একক স্থানের অঙ্কটি শতকের স্থানের অঙ্কটি দ্বিগুণ। ঠিক আছে, শতক স্থানের অঙ্ক 2 প্রত্যেকটাতে আছে, একক স্থানের অঙ্কটি শতক স্থানের অঙ্কের ডবল, সেটাও দেখো প্রত্যেকটাতে রয়েছে। সংখ্যাটিতে সহস্রের স্থানে শূন্য রয়েছে, সহস্রের স্থানে সবগুলোতেই শূন্য আছে। অযুতের স্থানে অঙ্কটি হলো শতকের স্থানের অঙ্ক এবং একক স্থানের অঙ্কের যোগফল, সেটাও দেখো সবগুলোতে আছে, 2 আর 4 যোগ 6। এবার কি বলেছে, দশক স্থানের অঙ্কটি হলো অযুত স্থানের অঙ্কের থেকে 1 কম, অর্থাৎ দশক স্থানের অঙ্ক আছে 5 6 3 2, যেটা হচ্ছে অযুতের থেকে 1 কম। তাহলে 6 এর থেকে 1 কম যদি হয়, তাহলে হচ্ছে 5 হওয়া উচিত, যেটা রয়েছে এখানে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স 1/√2। ঠিক আছে, এখানে একটা ফর্মুলা আছে, যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি, এক্স, সরি সাইন এক্স, সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এখানে যদি আমি সাইন এক্স এর মান বসাতে পারি, যেমন এখানে সাইন ইনভার্স, এখানে আমি কি বসাতে পারি, 1/√2 এর জায়গায় √2 এর জায়গায় সাইন 45 ডিগ্রি, তারই তো মান না এটা। তাহলে এখানে সাইন ইনভার্স সাইন 45 কে যদি আমি পায়ে কনভার্ট করি, তাহলে হয়ে যাবে π/4, সাইন π/4, সরি ডি। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, দেখো এখানে এটা যদি পাই বাই, তাহলে এখানে π/4, যেটা এক্স ছিল সেটা তো এক্স ছিল, সেটা এক্সই হয়ে গেছিল, তাহলে এখানেও আসবে π/4, π/4ই আনসার হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। বা তুমি ডিগ্রি রেখেও করতে পারো, পরে ডিগ্রিটাকে তুমি পায়ে কনভার্ট করতে পারো। নেক্সট রয়েছে, নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন এবং তাদের মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করো। যে প্রতিটি মৌলিক সংখ্যা অযুগ্ম সংখ্যা, দেখো প্রতিটি মৌলিক সংখ্যা তো অযুগ্ম নয়, 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা যেটি যুগ্ম সংখ্যা।
যে কোনো দুটি মৌলিক সংখ্যার গুণফল অযুগ্ম না 2 আর 3 এর গুণফল 6 সেটা যুগ্ম, তাহলে এটাও ভুল। তাহলে হচ্ছে কেবল এক সঠিক, দুটোই ভুল। আচ্ছা, অপশন নাম্বার বি তে রয়েছে 1 এবং 2, দুটো কোনোটি সঠিক নয়। ওকে, তো এই হচ্ছে 9 ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। দেখো আজকে মোটামুটি ছিল ম্যাথ, খুব সহজও ছিল না, কঠিনও ছিল না, কিছু সহজ ছিল, কিছু একটু আলাদা রকম ছিল। তো যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।